আলাইকুম। চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধের পর আমরা আবার তোমাদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে ফিরিয়ে আনতে পেরেছি। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তোমাদের স্বাগতম বাংলা সাহিত্যের জগতে। আমি হালিমা খানম, সহকারী অধ্যাপক বাংলা। আজকে একাদশ শ্রেণীর নতুন নবাগত শিক্ষার্থীদের সাথে ক্লাস। সাহিত্য পাঠ আমরা পড়ব। সাহিত্য পাঠ আমাদের বিষয় পাঠ হলো সাহিত্য পাঠ। আমরা গত ক্লাসে বলা যায় পরিচিতি সভা ছিল, আমাদের পরিচয় পর্ব ছিল, ওইরকমই ছিল, কুশল বিনিময় ছিল। আজকে গত ক্লাসে আমরা সাহিত্য সম্পর্কে আলোচনা করার কথা ছিল, সে সুযোগ হয়তো হয়নি। আজকে আমরা চেষ্টা করব যে সাহিত্য কাকে বলে সেই বিষয়ে আলোচনা করতে, বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কে আলোচনা করতে। আমরা বিগত 10টি বছর তো অন্যান্য সাবজেক্টের সাথে প্রধান বিষয় হিসেবে বাংলা সাহিত্য পড়ে এসেছি। কাজেই সাহিত্য কাকে বলে সেই প্রশ্নটি যদি তোমাদের করি, খুব সহজেই তোমরা আশা করি অ্যান্সার করতে পারবে। আমরা সাহিত্য আমাদের শিক্ষারই অংশ। তা আমরা দেখছি যে শিক্ষার তো দুটি অংশ আছে, তাই না? একটা হলো গিয়ে প্রয়োজনের, আর একটা হলো গিয়ে অপ্রয়োজনের। প্রথমটা হলো কিসের? ক্ষুদ্র আদর্শ। কেননা অর্থ সমৃদ্ধির দ্বারা কি করা যায়? সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করা যায়, এটাই তার লক্ষ্য। আর দ্বিতীয়টি যেটা অপ্রয়োজনের শিক্ষা, সেটা বৃহৎ, অনেক বড়। কারণ মানুষের মন বিকাশের পথকে খুলে দেয়, উন্মুক্ত করে দেয় এর কাজ, অপ্রয়োজনের শিক্ষার কাজ। আমরা দেখি যে মহৎ এবং বৃহৎ জীবনযাপন যেগুলো দেখেছে আমাদের জীবদ্দশায় বা আমরা পড়ি, তো তার জন্য ত্যাগ প্রয়োজন, বেদনা প্রয়োজন, হ্যাঁ, মানে স্যাক্রিফাইস প্রয়োজন। যারা স্যাক্রিফাইস করেছে তারা জীবনে মহৎ হয়েছে, বড় হয়েছে, ত্যাগ স্বীকার করেছে। কারণ শিক্ষার কাজ হলো মানুষকে পরিবর্তন করা। যারা ত্যাগ করেছে তারা অনেক পরিবর্তন, হ্যাঁ, নিজেকে বদলাতে পেরেছে, তাই না? শিক্ষার কাজ হলো জীবনের সব ধরনের সামর্থ্যের সাথে মানুষকে পরিচয় করিয়ে দেওয়া। মানুষের মনে যে ঘুমিয়ে থাকা সুপ্ত বৃত্তিগুলো আছে সেগুলোকে উন্মোচন করে দেওয়া, উন্মেষ করা, তার উন্মেষ সাধন। যে শিক্ষা মানুষকে পরিবর্তন করে না, হ্যাঁ, সেটা শিক্ষা হিসেবে আসলে ব্যর্থ। তো আমরা দেখছি যে শিক্ষার উদ্দেশ্য আসলে ফল চাওয়া নয়, ফলতে চাওয়া, অন্তর এবং বাইরকে সুন্দর করা। কাজে শিক্ষার জন্য শিক্ষাকে আমাদের জীবনে বরণ করে নেওয়া উচিত। অর্থাৎ আমাদের মন মানসিকতা এবং চালচলন, কথাবার্তা, চিন্তা চেতনা সব কিছুকে পরিবর্তন করে নেওয়াই আমাদের শিক্ষার উদ্দেশ্য। আমরা ছোট ছিলাম, আমাদের মন মানসিকতা যেমন ছিল তেমনটা কি এখনও আছে? তেমনটা এখন নেই, অনেক বদলেছে, তাই না? এটাই শিক্ষার উদ্দেশ্য। আর যখন বদলাবে আমরা দেখবো আমরা বদলাচ্ছি ভালো মানুষের দিকে, বা ভালো মানুষ হচ্ছে, হ্যাঁ, আমাদের দ্বারা সমাজ আলোকিত হচ্ছে, তখন আমরা বুঝবো যে আমাদের শিক্ষা যথার্থ, তাই না? তো শিক্ষার যেমন দুটি আদর্শ আছে, সাহিত্যের বেলায় আমি বলবো তেমনটি। আমরা বলেছি যে দ্বিতীয়টি যে বলেছি অপ্রয়োজনীয়, সেটাই হলো আমাদের সত্যিকার সাহিত্য। সাহিত্যকে আমরা অপ্রয়োজনীয় শিক্ষার অন্তর্ভুক্ত করেছি। অর্থাৎ প্রয়োজন দু ধরনের, একটা হলো গিয়ে
প্রয়োজনের প্রয়োজন আর একটা হলো অপ্রয়োজনের প্রয়োজন। অপ্রয়োজনের প্রয়োজন যেটা, সেটাকে বলেছি আমরা কি, সাহিত্য। আমাদের প্রয়োজন ইতিহাস পড়া, আমাদের প্রয়োজন বিজ্ঞান পড়া, আমাদের প্রয়োজন দর্শন পড়া প্রয়োজন, তাই না? তো ধর্ম পড়া প্রয়োজন। এগুলো ছাড়া আমাদের চলবে না জীবন। ভূগোল আমাদের পড়তেই হবে। সাহিত্য না পড়লে চলবে? সাহিত্য আমাদের পড়তে হবে। আর সাহিত্যটা কি? সাহিত্য হলো যেটা বললাম যে মহৎ এবং বৃহৎ জীবন। আমাদের বাড়তি একটা চাহিদা, আমাদের যে চাহিদাটি আমাদের জগতে মনের বিকাশকে একঘেয়েমি অবস্থা থেকে একঘেয়েমিত্ব থেকে রক্ষা করে আমাদের। আমাদের অনগ্রসরত্বকে কী করে, বাধাগ্রস্ত করে। অর্থাৎ অনগ্রসর অবস্থায় আমরা স্থির থাকি না, আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমাদের একটা আদর্শ দিয়ে, সুন্দর মন নিয়ে আমরা, চটপট মন নিয়ে আমরা আমাদের ক্ষুদ্রতাকে অতিক্রম করতে পারি। সেটাই হলো সাহিত্য। মনে করো আমরা যে সুন্দর করে খাই, সুন্দর মজার মজার খাবার খাই, বা ভালো খাবার খেতে চাই, ভালো বা আমাদের পছন্দের কাপড় পরতে চাই, বা যাই পরলাম সেটাকে আমরা গুছিয়ে পরতে চাই, তাই না? গুছিয়ে বলতে চাই, তারপরে গুছিয়ে খেতে চাই, যাই খেলাম। সেটাই হলো আমাদের সুন্দর হয়ে চলা, সুন্দর করে বলা, মহৎ চিন্তা চেতনা। সেটাই হলো আমাদের সাহিত্য, তাই না? তো আমরা বলি, এক কথায় যদি জিজ্ঞেস করি তাহলে নিশ্চয়ই তোমরা সশরীরে উপস্থিত থাকলে এভাবে বলতে যে সাহিত্য মানব জীবনের দর্পণ স্বরূপ। সাহিত্য হলো কি মানব জীবনের প্রতিচ্ছবি। এভাবেই তো আমরা বলি, তাই না? আমরা বলি যে সাহিত্য সুন্দরের সৃষ্টি, যেখানে আনন্দ সেখানেই প্রাণের প্রকাশ। সাহিত্য তাই উপলব্ধি করা যায় প্রাণের ছোঁয়া। কথা হলো, সাহিত্য আনন্দের সৃষ্টি। সেটা হলো এই কবি মনের ভাব, আবেগ কিংবা একটা ঘটনা বর্ণনা বিশিষ্ট। আর সমালোচকরা তাই বলে থাকেন। একজন সাহিত্যিক যখন অন্যের মাঝে নিজের ভাবনার প্রতিধ্বনি কিংবা অন্যকে প্রতিধ্বনি শুনতে পান, কিংবা অন্যকে আনন্দ পেতে দেখলে উৎফুল্ল হয়ে ওঠেন, বলেন, ওরে প্রাণীর বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী, সেড রবীন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ একজন সৃজনশীল লেখক যখন নিজেকে প্রকাশ করেন, তখন কি করেন? তখন নিজের অন্তরকে প্রকাশ করেন, অন্তর্পুরুষকে প্রকাশ করেন। বাইরের জগতের যে রূপ, রস, বর্ণ, গন্ধ, স্পর্শ, এগুলোকে নিজের অনুভূতি রসে স্নিগ্ধ করেই প্রকাশ করেন। নিজের কথা, লেখকের নিজের কথা, পরের কথা, বাইরের জগতের কথা, লেখকের মনোবিনয়, লেখকের মনের মাঝে যে সুরে ঝঙ্কৃত হয়ে তার যে একটা শিল্পসম্মত প্রকাশ রয়েছে, তার সেই শিল্পসম্মত প্রকাশই হলো সাহিত্য। এই যে বললাম প্রকাশেরও একটা কী থাকা চাই? প্রকাশেরও একটা ধরন থাকা চাই, তাই না? প্রকাশ ভঙ্গির উপর নির্ভর করে সাহিত্যকে দুভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ সাহিত্যের দু রকমের রূপভেদ নির্ধারণ করা হয়েছে। একটা হলো মর্ময় সাহিত্য, একটা হলো তন্ময় সাহিত্য। একটা হলো ভাবের সাহিত্য, জ্ঞানের সাহিত্য। অবজেক্টিভ লিটারেচার, সাবজেক্টিভ লিটারেচার, অর্থাৎ ব্যক্তিনিষ্ঠ আর বস্তুনিষ্ঠ। তাহলে মর্ময় সাহিত্য কোনটা? যেখানে লেখকের একান্ত ব্যক্তিগত আবেগ, অনুভূতি, অভিজ্ঞতা এগুলো প্রকাশ পায়। যেখানে লেখকের হালকা বৈঠকি রচনা থাকে, সনেট জাতীয়, অর্থাৎ যে লেখাগুলো প্রকৃতিকে ঘিরে বা প্রেমকে ঘিরে, তাই না? যেখানে স্বদেশ প্রেমমূলক সাহিত্য যে রচনায় প্রাধান্য পায়। আর আরেকটা হলো লেখকের
বস্তুসত্তার প্রাধান্য পায় যে সাহিত্যে, সেটাকে আমরা বলি তন্ময় সাহিত্য, যেখানে নীতিকথা, তথ্য, হ্যাঁ, সম্বলিত লেখকের এগুলোতে সয়লাভ থাকে। হ্যাঁ, নীতিকথা আর তথ্যে লেখকের কি থাকে, বস্তুনিষ্ঠতা প্রকাশ পায়। এই মনে করো মহাকাব্য, রূপক লেখা, ব্যঙ্গ সাহিত্য, এই জাতীয় সাহিত্যগুলোকে আমরা তন্ময় সাহিত্য বলে থাকি। আমরা দেখি, এবার চলে যাই আমরা মোটামুটি সাহিত্য সম্পর্কে আমরা একটু ধারণা পেলাম। যে এবার আমরা আশা করি তোমরা বলতে পারবে যে সাহিত্য কাকে বলে। বাংলা সাহিত্যের সংক্ষিপ্ত ইতিহাস। তো আমরা খুব সংক্ষেপেই আলোচনা করব। বাংলা সাহিত্যের ইতিহাসের দিকে আমরা যদি দেখি, তাহলে দেখব বাংলা সাহিত্যের যুগ বিভাজন রয়েছে। কারণ যে কোনো দেশের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক পট পরিবর্তনের প্রভাব সে দেশের সভ্যতায়, সংস্কৃতিতে যেভাবে পড়ে, সাহিত্য তার প্রভাব পড়ে থাকে। বলা যায় ব্যাপকভাবেই পড়ে, কারণ সাহিত্য ঐতিহ্যকেই ধারণ করে। সাহিত্য পরিবেশকে ঘিরেই আমাদের সাহিত্য রচিত হচ্ছে। সাহিত্যের যুগ বিভাজন রয়েছে। হ্যাঁ, ইতিহাসের দিকে তাকালে আমরা দেখব সাহিত্যকে 3টি যুগে ভাগ করা হয়েছে: প্রাচীন যুগ, মধ্যযুগ, আর একটা হলো আধুনিক যুগ। 650 থেকে 1200 সাল পর্যন্ত এই সময়টাকে বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীন যুগ হিসেবে অভিহিত করা হয়। প্রাচীন যুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন হলো চর্যাপদ। এই চর্যাপদ কোথায় পাওয়া গেছিল? চর্যাপদের এটা আরেকটা নাম আছে, চর্যাচর্য বিনিশ্চয়। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ গ্রন্থাগার থেকে 1907 সালে এই গ্রন্থটি উদ্ধার করেন। এর ভাষা হিন্দি, মৈথিলি এবং উড়িষ্যা ভাষার সহযোগে চর্যাপদের ভাষা গঠিত হয়েছিল। আমরা দেখি চর্যাপদে পদকর্তা ছিলেন 24 জন। পদকর্তাদের পদ নিয়ে চর্যাপদ রচিত হয়েছিল। চর্যাপদে পদের সংখ্যা ছিল 46.5। অর্থাৎ চর্যাপদের ভাষাগুলো ছিল ওরকম, কিছু বোঝা যায়, কিছু বোঝা যায় না, অনেকটা আলো আধারি ভাষার মতো। তাই একে কেউ কেউ সান্ধ্য ভাষা বা আলো আধারি ভাষা হিসেবেও অভিহিত করে থাকেন। এ যুগে সাধারণত বৌদ্ধদের পর আমরা দেখি আর্যদের আগে এদেশে অনার্যরা ছিল। অনার্যরাই মূলত এদেশের অধিবাসী ছিল। তো বৌদ্ধরা এদেশের অধিবাসী ছিল। বৌদ্ধরা অত্যন্ত নিরীহ মানুষ ছিল। তাদের মাঝে উঁচু নিচু ভেদাভেদ ছিল না। তারপরে এদেশে হিন্দুরা আসে। এদেশে পালদের শাসন ছিল 650 থেকে 1200 সাল পর্যন্ত। এই সময়টায় প্রাচীন যুগে পালদের শাসন ছিল। পরে এসছে সেনদের শাসন। এ যুগের শেষ রাজা লক্ষণ সেন। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির আগমনে লক্ষণ সেনের পলায়নের মধ্য দিয়ে এদেশে প্রাচীন যুগের অবসান ঘটেছে এবং মধ্যযুগের শুরু হয়েছে। প্রাচীন যুগ এবং মধ্যযুগের মাঝখানে আমরা দেখি আরেকটা যুগ আছে। অর্থাৎ প্রাচীন যুগ বলেছিলাম 650 থেকে 1200, মধ্যযুগ ছিল 1201 থেকে 1800, আর 1801 থেকে চলমান কাল হলো গিয়ে আধুনিক যুগ। আমরা দেখি প্রাচীন যুগে 1201 থেকে 1350 পর্যন্ত এই সময়ে বাংলা সাহিত্যের কোনো সাহিত্যিক নিদর্শনই পাওয়া যায়নি। পাওয়া না যাওয়াতে এই সময়টাকে বাংলা সাহিত্যের ইতিহাসে বলা হয় অন্ধকার যুগ। তারপর 1351 থেকে মূলত 1800 সাল পর্যন্ত এই সময়টা হলো বাংলা সাহিত্যের ইতিহাসে মধ্যযুগ। মধ্যযুগের প্রথম সাহিত্যিক নিদর্শন ছিল বড়ু
চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন। এই যুগের রাজনৈতিক দর্শনও ছিল তুর্কিরা, প্রথমে তুর্কিরা এদের শাসন করেছে। মধ্যযুগে প্রথমে তুর্কিরা, তারপর মুঘল, তারপর নবাবী শাসন ছিল। নবাবদের কাছ থেকে 1757 সালে ইংরেজরা ক্ষমতা ছিনিয়ে নিয়েছিল। তারপর প্রায় 200 বছর ওরা এদেশ শাসন করেছে। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমরা দেখি দেশ বিভাজন হয়েছিল। কিন্তু এ হলো মধ্যযুগের সংক্ষিপ্ত রাজনৈতিক পরিচিতি। আমরা দেখি মধ্যযুগের সাহিত্যিক পরিচিতির দিকে আমরা গেলে দেখব যে যুগের প্রথম সাহিত্যিক নিদর্শন ছিল বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন। এ যুগে ওই সময়ে কাছাকাছি সময়ে তার পরপরই 4 জন পদকর্তা সাহিত্য রচনা করেছেন: জ্ঞানদাস, গোবিন্দ দাস, বিদ্যাপতি, চণ্ডীদাস। ওই চণ্ডীদাস শোনো হে মানুষ ভয়, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। সেই মধ্যযুগেই সেই চণ্ডীদাস মানবতার জয়গান গিয়েছেন। না, সেই মানবতার জয়গান তো তারও অনেক আগেই গাওয়া হয়েছিল। আমরা দেখি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন, যুগে যুগে নবী রাসূলরা এসছেন, ওদের কাছে আমরা মানবতার জয়গান শুনেছি। এবং যুগে যুগে বিভিন্ন ধর্মের যে সাধক পুরুষরা জয়গান গিয়েছেন, ওরা মানবতার কথাই বলেছেন সবাই। তা আমরা দেখি যে ওই সময়ে মধ্যযুগে সাহিত্য বলতে আসলে সমস্ত লেখা, সমস্ত সাহিত্যকর্ম কবিতার মাধ্যমেই প্রকাশ করা হতো। কারণ ওই সময়ে জ্যোতিচিহ্নের প্রবর্তন তখনও শুরু হয়নি, প্রচলনটা হয়নি। সাহিত্যের ধারা রোমান্টিক, ওই সময় সাহিত্যের ধারা ছিল রোমান্টিক প্রণয়োপাখ্যান, মঙ্গল কাব্য, কাহিনী কাব্য, পৌরাণিক উপাখ্যান, অনুবাদ সাহিত্য, পুঁথি সাহিত্য, জীবনী সাহিত্য, নাচ সাহিত্য। আমরা দেখি এই জাতীয় শাহ মোহাম্মদ সগীরের ইউসুফ জুলেখা ছিল, লাইলি মজনু ছিল, আলাওলের পদ্মাবতী ছিল, ভারতচন্দ্র রায় গুণাকরের অন্নদা মঙ্গল কাব্য ছিল। তারপর ছিল ঈশ্বরগুপ্ত, তার ওই সময়ে ছিলেন ঈশ্বরগুপ্ত। এদের সবার লেখাগুলোই, আরও সাহিত্যিকরা আছেন, এদের সবার লেখাগুলি মূলত পদ্যেই লেখা হতো। মোটামুটি থামলে 1 দাড়ি, তারপরে সম্পূর্ণ থামলে 2 দাড়ি মেনটেন করা হতো। তারপর দেখি তারপর ঈশ্বরগুপ্ত ছিলেন। ঈশ্বরগুপ্ত এমন একটা সময়ে ছিলেন, এক যুগের শেষ, অন্য যুগের শুরু। এই 2 যুগের মধ্যবর্তী সময়ে ঈশ্বরগুপ্তের আবির্ভাব হয়েছিল। এই জন্য তাকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি। তাকে কোন সময়কার কবি বলা হয়? তাকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়। তারপর আমরা দেখি 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হলো। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রামরাম বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এদের হাত ধরে আমরা দেখি বাংলা সাহিত্যে আধুনিকতার সূত্রপাত হয়েছে, অর্থাৎ বাংলা গদ্য সাহিত্যের সূত্রপাত হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে এসেছেন বিরাম চিহ্ন পাশ্চাত্য সাহিত্যের আদলে। আমরা দেখি বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগর, মীর মোশাররফ হোসেন, পরে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎবাবু প্রমুখের হাত ধরে বাংলা গদ্য সাহিত্য সমৃদ্ধ হয়েছে এবং সে পথে বাংলা গদ্য এখনও হাঁটছে। শুরুতে বিদ্যাসাগর, বঙ্কিমবাবুদের লেখা কিছুটা সংস্কৃত ঘেঁষা থাকলেও পরবর্তীতে রবীন্দ্রনাথের হাতে বাংলা সাহিত্য বিপুল বিস্ময়ে উৎকর্ষ লাভ করে। বাংলা কাব্যে বিহারীলাল, তাকে ভোরের পাখি বলা হতো। তিনি আপন মনের মাধুরী মেশানো গীতি কবিতার ধারা অর্থাৎ আধুনিকতাকে উন্মোচন করেছেন তার কবিতার মধ্য দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর সে ধারাকে সুচারু একটা পরিণতি দিয়েছেন বলা যায়। কবিতায় গদ্য ছন্দ সম্পর্কে রবীন্দ্রনাথের যে অবদান, বলা যায় অনবদ্য অবদান, সেটা তো আমাদের স্বীকার করতেই হয়, অনস্বীকার্য সেটা। যাই হোক, আমরা বলছি যে বোর্ড, তোমাদের আসলে সংক্ষিপ্ত ইতিহাসই শোনালাম, তাই না? বোর্ড কর্তৃক তোমাদের অনুমোদিত যে সাহিত্য পাঠ বইটি, সেখানে 12টি গদ্য আছে, 12টি পদ্য রয়েছে। সেটা তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত, সিলেবাসে রয়েছে।
আমি তোমাদের পদ্যাংশই পড়াবো। কবি কি বলেন? পদ্য হলো সমুদ্র, সাহিত্যের আদি যুগের সৃষ্টি, তার বৈচিত্র্য ছন্দ তরঙ্গে কল কল্লোলে। সেটাই আমি তোমাদের পড়াবো। আমরা দেখি যে সাহিত্য তো আসলে যুগকে, সময়, কাল এগুলিকে ধারণ করে। যে কোনো দেশে যে কোনো সাহিত্য রাজনৈতিক চিন্তা চেতনা, সামাজিক মানসিক ব্যক্তিত্ব, নানা পরিবর্তনের প্রভাব হ্যাঁ শিল্প সাহিত্যেই সবচেয়ে বেশি পড়ে, যেগুলো মানুষ লুফে নেয়। গদ্যে যেমন পড়ে তেমনি পদ্যেও পড়ে। একটা সমাজকে ছাপিয়ে, গোষ্ঠীকে ছাপিয়ে কি কখনো একজন ব্যক্তি বড় হতে পারে? কারণ ব্যক্তি তো সমাজেরই অংশ, কোনো না কোনো গোষ্ঠীতেই জন্ম নিয়েছে, তাই না? আমরা দেখি যে তোমরা সময়গুলিকে কাজে লাগাবে। সময় কিন্তু চলে যাচ্ছে। এটা কি মাস? তোমাদের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 4 মাস। এই সময় আমরা সিলেবাসের অনেকটাই এগিয়ে যাই। তো এই সময় আসলে তোমাদের এই সময়টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে বেশি দূর আগানো হয়তো আমাদের পক্ষে সম্ভব হয়নি। মনে রাখবে তোমরা বইগুলো খুব ভালোভাবে পড়বে, রিডিং পড়বে খুব ভালোভাবে। সময় এগিয়ে যাচ্ছে, স্রোতের মতো করে বয়ে চলছে। কারোর জন্য সময় স্রোত অপেক্ষা করে না। সময়ের অস্তিত্বকে আমাদের উপলব্ধি করতে হবে। বেলায় বেলায় ভেলায় বেশে সময় স্রোতের টানে বয়ে যাবে, তাই না? সময়কে যদি আমরা গুরুত্ব না দিই, কালবেলা এসে হাজির হবে। কাজেই আবেগের আতিশয্যে না ভেসে তোমরা সময়কে কাজে লাগাবে, অর্থাৎ সময়ের কাজ সময়ে করবে। আমরা দেখি এতক্ষণ আমরা যা আলোচনা করলাম এগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ। মূল্যায়নে আসি আমরা। বাংলা সাহিত্যের প্রথম সাহিত্যিক নিদর্শন কী ছিল? মন দিয়ে যদি ক্লাসটি করে থাকো তাহলে এটা অ্যান্সার করা যাবে। ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা আমরা বলতে পারবো। ঈশ্বরগুপ্ত কোন যুগের কবি ছিলেন? সেটা আমাদের বলতে অসুবিধা হবে না। বাংলা সাহিত্যের প্রথম সাহিত্যিক নিদর্শন কী ছিল? চর্যাপদ ছিল। ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1801 সালে। ঈশ্বরগুপ্ত কোন যুগের কবি ছিলেন? তিনি ছিলেন যুগ সন্ধিক্ষণের কবি। বাড়ির কাজ তোমাদের একটা দিচ্ছি, বাংলা সাহিত্যের ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। আজকে যা শুনলে সেগুলো সংক্ষিপ্ত আকারে খাতায় লেখার চেষ্টা করবে অথবা নিজে নিজে আড়ানোর চেষ্টা করবে। আর তোমরা তো ইতিহাস আরও ভালো জানো, তো এই অল্প সময়ে এর চাইতে বেশি আলোচনা করা সম্ভব নয়। পরের ক্লাসে আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ।